হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। হ্যাপি প্যারেন্টস ডে বন্ডেড উইথ ডেনড্রাইট সুপার কুইক, ছোঁয়ালেই জুড়ে যায়। আজকের উৎসবের প্রথম প্রশ্ন, আজকে আমাদের প্রথম অতিথিকে উত্তর মহুয়া। মহুয়া, তোমাকে স্বাগত। প্রথম প্রশ্নের পরেই আসে দ্বিতীয় প্রশ্ন, আজকের দ্বিতীয় অতিথি কে আমাদের? উত্তর সায়ক। সায়ক, তোমাকে স্বাগত। বেশ মহুয়া, তোমাকে স্বাগত জানিয়েছি এবং উৎসব শুরু হয়ে গেছে। যেহেতু প্রথম প্রশ্ন এবং তার উত্তর দুটোই তুমি, আচ্ছা, আমাদের প্রশ্নগুলো এরকমই সোজা এবং উত্তরগুলো তোমার কাছ থেকেই চাইবো। কিন্তু জীবনের সমস্ত উত্তর যারা জুগিয়ে দেন তারা দুজন তোমার পাশে বসে আছেন, আমার বিশ্বাস যে তাই। একদমই তাই দাদা। তার কারণ হচ্ছে আমার যতটুকু পরিচয়, আমি পেশায় একজন বিজনেস পার্সন, কিন্তু যতটুকু পরিচয় আজ পর্যন্ত অর্জন করতে পেরেছি সেইটুকুই কিন্তু এনাদের দুজনের জন্যই। আমি যদি বাবার কথা বলি, বাবা শ্রী মানস চট্টোপাধ্যায়। মানসবাবু নমস্কার। নমস্কার। বাবা স্টেট গভর্নমেন্টের সার্ভিস করতেন, রিটায়ার করেছেন। তো বাবা হিসেবে বলতে গেলে আমার শুধু একটাই জিনিস মাথায় আসে, যেটা হচ্ছে যদি আমরা ধৈর্য ধরে থাকি সফলতা একদিন আসবেই। এটা বাবার কাছ থেকে শিখেছি। আর মা শ্রীমতী শিখা চট্টোপাধ্যায়, মা একদম সম্পূর্ণ হোম মেকার। মায়ের কাছ থেকে যেটা শিখেছি যে আমরা তো পেতে সবসময় ভালোবাসি, কিন্তু দেবার মধ্যেও যে আনন্দ আছে সেটা একদম মায়ের কাছ থেকে পাওয়া। বাহ, তাহলে এটাই ওদের মানে প্রথম পরিচয়। এরপর লুকিয়ে থাকা অনেক পরিচয় আছে যেগুলোকে আমরা জানতে চাইবো। এবং তোমার সম্পর্কে, নিজের সম্পর্কে বলতে গেলে কি বলতে চাও? আমি ভীষণ রকম আত্মবিশ্বাসী এবং আমিও কিন্তু সব রকম পরিস্থিতিতে লড়াই করার জন্য একদম প্রস্তুত। জীবনে চড়াই উতরাই তো আসে, হয়তো হারিও, কিন্তু সেটা আগে থেকে মেনে হেরে যাব এই জিনিসটা আমি কখনো ভাবতেই পারি না। তার জন্য যতটা লড়াই করতে হয়, যেরকম ভাবে লড়াই করতে হয় আমি একদম করব। তার মানে তুমি বলতে চাইছো তুমি হেরেও দেখেছো, জিতেও দেখেছো। একদম, কিন্তু প্রত্যয়টা খুব আমার মধ্যে। দারুণ ব্যাপার। বেশ, তোমার সঙ্গে আলাপ করি। আমি বর্তমানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের কালচারাল কোঅর্ডিনেটর। আরে বাবা, বিরাট লোক তো তুমি। না না, বিরাট লোক নই একেবারেই। তো যা কিছু যতটুকু হয়েছে সেটা আমার মায়ের জন্য এবং বাবার জন্য। আমার বাবা শঙ্কর চক্রবর্তী। শঙ্করবাবু নমস্কার। নমস্কার। এবং আমার মা সুমিতা চক্রবর্তী। সুমিতা দেবী নমস্কার। মা বাবার বিষয়ে বলতে গেলে একেবারে অপোজিট পোলস অ্যাট্রাক্ট ইচ আদার। বাবার মধ্যেও সবসময় একটা হার নামানো মনোভাব রয়েছে, সেই ফাইট কোনি ফাইট সেই রকম। আর মায়ের মধ্যে সেই একই মনোভাব রয়েছে, কিন্তু সেটা অনেকটা সেই স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। বাবা একসময় বহুজাতিক সংস্থা একটি উচ্চ পদে চাকরি করতেন, কিন্তু আমার মনে আছে মাধ্যমিক পরীক্ষার সময় বাবা আমাকে একবার পড়াশুনো করাতে বসিয়েছেন। তো আমার অঙ্কের খুব খারাপ অবস্থা দেখে বাবা মাত্র 7 দিনে সেই চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। কি না, আমি ছেলেকে মাধ্যমিকটা যাতে ভালোভাবে পাশ করাতে পারি। তো আমার মনে হয় না আজকালকার দিনে এরকম একটা অর্থনৈতিক সংকটের সময়ে যে ছেলেকে শুধু আমি মাধ্যমিকটা ঠিকভাবে পাশ করাবো বলে এতখানি রিস্ক এখনকার দিনে কেউ নেবে বলে মনে হয় না। তোমার কেমন লেগেছিল যখন শুনছো যে বাবা চাকরি ছেড়ে দিচ্ছেন? অত ভালো চাকরি। হালকা একটা প্রেশার তো ছিল যে না, আমাকে ভালো করতে হবে, কারণ বাবা আমার জন্য চাকরিটা, এত ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে এগিয়ে আসছেন। তোমার সামনে সুযোগ আছে একটা বিশেষ মুহূর্তে তোমার নিজের একটা বেশ লোভনীয় চাকরি ছেড়ে দেওয়ার এবং বাবার পাশে দাঁড়ানোর। 100 জীবন পরীক্ষা করে দেখবে তোমাকে, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে কি পারবে না। নিশ্চয়ই। তুমি কি পারবে বলে মনে হয় যে 100 বার ছেড়ে দিতে? যে কোনো জিনিস ছাড়তে পারো ওদের জন্য? যদি বাবা মার কথা যদি ওঠে তো নিশ্চয়ই বাবা মার জন্য যে কোনো জিনিস ছাড়া যেতে পারে, পৃথিবীর যে কোনো জিনিস। বেশ, আর মায়ের কথা কি? মায়ের কথা, বাবা বরাবর বাইরে বাইরে চাকরি করেছেন, সে কারণে মা একেবারে ছোটবেলা থেকে আমি দেখেছি এই দিকটা সম্পূর্ণ মা সামলেছেন। সেই কারণে হয়তো একটু বলতে পারেন আমি কাইন্ড অফ মামাস বয় আর কি। আচ্ছা, যখন আপনার কর্তা ছেড়ে দিচ্ছিলেন চাকরি তখন আপনার ভয় করেনি? না, কাজের লোক আবার একটা চাকরি পেয়ে যাবে আপনি জানতেন? ওর বাবার সেটা বিশ্বাস ছিল। আর চিরকাল বাইরে বাইরে চাকরি করেছে, তো সেজন্য ভেবেছিলাম একটু পাশেই থাকুক। আমি যে বাইরে থাকতাম, ইভিন যে বাড়ি আমার তৈরি হয়েছে, আমি ফোনে ইনস্ট্রাকশন দিতাম, ও দাঁড়িয়ে সেটা করাতো। বাহ। ইন এ নাটশেল আমি বলতে পারি, মেড ফর ইচ আদার কিনা জানি না, বাট উই আর ম্যাড ফর ইচ আদার। তাই? বাহ।
আমরা একটা এখানে ইচ্ছে পূরণের খেলা খেলি। 4টে ভাগে আমরা খেলাটাকে ভাগ করেছি। 4টে ইচ্ছে পূরণের জন্য, প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম পর্বে 50 নম্বর জোগাড় করতে হয়, দ্বিতীয় পর্বে আরো 50 অর্থাৎ 100 জোগাড় করতে হয়, তৃতীয় পর্বে আরো 50 150 জোগাড় করতে হয় এবং চতুর্থ পর্বে আরো 50 অর্থাৎ 200 জোগাড় করতে হয়। আর আজকে যে বিজয়ী বা বিজয়িনী হবেন তিনি কিন্তু আমাদের হয়ে একটা বিশেষ ইচ্ছে পূরণ করবেন, এমন একজন মানুষ যিনি এই মুহূর্তে একটু বিপন্ন অবস্থার মধ্যে আছেন। সেই মানুষের কাছে আমাদের সাহায্য বা আমাদের উষ্ণতা নিয়ে পৌঁছে যাবে আজকে যে এই খেলাটা জিতবে, বেশি স্কোর করবে সে। 80 বছরের বিমলা দাস বউবাজারের বাসিন্দা। আমি লোকের বাড়িতে গিয়ে আলতা পড়াই, যা দেয় তাতে কোনো রকম আমার চলে যায়। বিমলা দেবী বাড়ি বাড়ি গিয়ে বউ মেয়েদের আলতা পরান। 40 বছর আগে আমার স্বামী মারা গেছে, আমার 4 মেয়েরই বিয়ে হয়ে গেছে, আর একটা ছেলে মারা গেছে 12 বছর। আমার বড় মেয়ে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটে থাকে না, আমার কাছেই থাকে। শুধুমাত্র বড় মেয়ের স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মায়ের সঙ্গে থাকেন, আর বাকি মেয়েরা মায়ের খোঁজ খবর রাখেন না। আমার খুব খাওয়া দাওয়ার খুব কষ্ট। আমার কোনো লোক যদি কোনো একটু আধটু খাবার দাবার দেয় তাতে আমার একটু চলে যায়, তাতে ভালো হয়। আমি এবারে জানতে চাইবো যে মহুয়ার কাছে প্রথম ইচ্ছেটা কি? আমার প্রথম ইচ্ছা মায়ের জন্য একটা লাল পাড় কাঞ্জিভরম শাড়ি আর বাবার জন্য একটা পাঞ্জাবি। ইচ্ছেটা এই কারণেই, ছোটবেলাটা আমাদের খুবই কষ্টের মধ্যে দিয়েই কেটেছে। সব মানুষের জীবনেই চড়াই উতরাই থাকে। আমার ছোটবেলাটা বেশিরভাগটাই মানে খাদি বলতে পারো আর কি। তখন হয়তো স্ট্রাগল কথাটার সঙ্গে পরিচিত ছিলাম না, কাকে স্ট্রাগল বলে জানতাম না, কিন্তু কিছু যে আর 5 জনের থেকে আমাদের কম আছে এটা ফিল করতে পারতাম। আমাদের ভীষণ ছোট একটা ঘর ছিল এবং সেটা প্রায় মানে জল পড়তো, মেঝে ভাঙা এরকম ছিল। স্কুলে যখন যেতাম বন্ধুরা অনেক ভালো ভালো টিফিন নিয়ে যেত, আমি হয়তো চিড়ে ভাজা বা মুড়ি এরকম ধরনেরই টিফিন নিয়ে গেছি। পোশাকও সেরকম ছিল না। একটা ঘটনার কথা মনে পড়ে, আমার একটাই সোয়েটার ছিল, সেই সোয়েটারটা মা সেদিন সকালে কেচে দিয়েছে। সন্ধেবেলায় বিয়ে বাড়ি, বাবা আমাকে নিয়ে গেছে, আমি ঠান্ডায় এত কাঁপছি যে হাত বের করে খেতে পারছি না। তো বাবা সেটা দেখে সেদিন পুরো ঝরঝর করে কেঁদেছে এবং আমাকে নিয়ে চলে এসেছে। সেটা সেই দিন ছিল, কিন্তু এখন আমি যাকে জীবনসঙ্গী করেছি তাকে বিজনেস ট্যুরে বিভিন্ন জায়গা যেতে হয়। লাস্ট উইকেই সে থাইল্যান্ড গেছিল, আমার জন্য 10খানা ড্রেস এনেছে। মা আমাকে বলছে যে ওকে বলবি এত খরচা কেন করছে। তো তখনও বাবা ঝরঝর করে কাঁদছে। বাবা বলছে যে না থাক, এক সময় তো পাইনি, এখন পাচ্ছে। সেদিনও বাবা কেঁদেছিল, সেটা বাবা কষ্টের ছিল। আজকে বাবা কাঁদে বাবার আনন্দে যে মেয়েকে সেই জায়গায় পৌঁছে দিতে পেরেছে। এখন বুঝি সেটা স্ট্রাগল ছিল, আজকে তাদের জন্য আসতে পেরেছি। আজকে তো আর সেসব নিয়ে ভাবতে হয় না, বা আমাকেও ভাবতে হয় না। তো সেই জন্যই মা তখন অনেকবার চেয়েছিল শাড়ি, কাঞ্জিভরম শাড়ি, মায়ের খুব ইচ্ছে ছিল। তখন তো আর রঙিন শাড়ি হয়তো কেনা সম্ভব হয়নি, সেজন্য এখন আমি সাদা শাড়ি চাইছি, কারণ মায়ের যেহেতু একটু বয়স হয়ে গেছে। ওই যে শীতগুলো তোমার গায়ে লাগছিল সেগুলো আসলে তোমাকে জীবনেরই পাঠ দিচ্ছিল, যেটাকে তুমি একটু আগে খাদ বললে, ওটা ওপরে ওঠার মই বলি আমি ওটাকে। হ্যাঁ, যেটা তোমাকে বলে যে তুমি শেখো কি করে উঠতে হয়। সেই রাতের অন্ধকারের পর যে একটা সকাল আসবে, সেটা ঠিকই আসে যদি আমরা যদি একটু বিশ্বাস রাখি, একটু ধৈর্য রাখি, আর একটু যদি ভরসা রাখি। দেখা যাক, আমরা একটু ধৈর্য রাখলাম। তোমার প্রথম ইচ্ছেটা কি? আমার প্রথম ইচ্ছে একটি স্কেল চেঞ্জার হারমোনিয়াম। বাহ। ইচ্ছেটির কারণ হচ্ছে, আজকে যাদের জন্য আমি পৃথিবীতে রয়েছি, আমার মা এবং বাবা, তারা তো আমার দুপাশেই রয়েছেন, কিন্তু আমি বিশ্বাস করি যিনি সবার অলক্ষ্যে বসে আছেন, যিনি আমাদের সবার মা বাবা, তার জন্য আমার এই প্রথম ইচ্ছে। আমাদের বাড়িতে আমি ছোটোবেলা থেকে একটু পুজো টুজো করতে ভালোবাসি, তো সেইখান থেকে আমাদের বাড়ির ছাদে একটি ছোট্ট কুঠিয়া একটি মায়ের মন্দির রয়েছে। সেখানে আমার অন্যান্য বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমাদের একটা পাগলের হাট বাজার বসে মাঝে মধ্যেই। সেখানে কালী কীর্তন হয়, এমনি শ্রীকৃষ্ণ কীর্তন হয়, বাউল সঙ্গীত হয়। তো আমাদের একটা হারমোনিয়াম আছে, কিন্তু সেটা স্কেল চেঞ্জিং হারমোনিয়াম না, তো মাঝে মধ্যে খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমাদের সেই পেরেন্টসের জন্য আমার এই স্কেল চেঞ্জার হারমোনিয়াম চাই, যে কারণে আমরা ভালোভাবে যাতে সেখানে আমাদের এই
হাট বাজার বা পাগলের মেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। বাহ, পাগল কেন বলছো? সবাই তো তাই বলে, কেননা এই যুগের এখনকার দিনের ছেলেমেয়েরা নাকি পুজো পাঠ করাটা ঠিক নয়, এগুলো কুসংস্কার, এগুলো মানবার কোনো প্রয়োজন নেই। সে কারণে তাদের চোখে তো আমরা যারা এগুলো করি তারা তো পাগলই বটে। তারা কি পাগল বলে না তোমরা নিজেদের পাগল বলো? আমার একটা গানের কথা মনে আসছে, তা গেয়েই বলো। হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে, আনন্দেতে সদানন্দে আনন্দময়ী পড়ছে ঢোলে বড় ধুম লেগেছে হৃদি কমলে, প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি টলে, যার পিতা মাতা বদ্ধ পাগল, ভালো হয় কি তাদের ছেলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। বাহ, আমাদের সকলে হৃদকমলে ধুম লেগেছে। আমাদের ইচ্ছে পূরণের খেলার প্রথম পর্বের প্রথম প্রশ্নটি মহুয়ার জন্য কি আছে আমরা দেখে নিই। এই সুস্বাদু খাবারটির নাম কি? হিঙের কচুরি মনে হচ্ছে। যদি মনে হয় সেটা ওই যে বললে আত্মবিশ্বাস নিয়ে বলো। হিঙের কচুরিই বলি। বেশ, তোমার হিঙের কচুরি উত্তরটাই নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে? না। এবার দেখে নি তুমি প্রথমেই আজকে যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখি। হিঙের কচুরি একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন। তুমি প্রথম প্রশ্নের উত্তর দিয়ে 25 পেয়েছো, আর 25 পেলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম পর্বের প্রথম প্রশ্নটা তোমার দিকে আসছে, ভালো করে দেখো, তারপর ঠিক উত্তর দাও। দেখে নি। এই কালী মন্দিরটি বিধান সরণির উপরে অবস্থিত। কলকাতার প্রাচীনতম ধর্মস্থানগুলির মধ্যে এটি অন্যতম। এই কালী মন্দির মহাত্মা শঙ্কর ঘোষ দ্বারা প্রতিষ্ঠিত এবং সিদ্ধেশ্বরী কালী হিসেবে পরিচিত। ঠাকুর পরমহংসদেব এখানে বহুবার এসেছেন এবং ডাব চিনি দিয়ে পুজো করেছেন। এই মন্দিরে নিত্য পুজোর প্রচলন আছে এবং প্রতি অমাবস্যায় এখানে নিয়ম মেনে, আচার মেনে পুজো এবং হোম হয়। আপনারা কি বলতে পারবেন কি নামে এই মন্দিরের পরিচিতি? এবার প্রশ্নে ডুব দে মন কালী বলে। যদ্দূর মনে হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি। যদি পুরোটা না মনে হয় কি করে উত্তরটা নিই? ঠনঠনিয়া কালীবাড়ি। বেশ, তোমার এই উত্তরটা নেবো? একদম নিলাম, জয় মা বলে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, আমরা দেখে নিই
মা সেই সদুত্তর তোমার মনে জোগাতে পেরেছেন কিনা, অর্থাৎ তোমার প্রশ্ন ঠিক হলো না ভুল হলো যাচাই করুন। এই মন্দিরের নামের সাথে ঘণ্টা শব্দটির এক তাৎপর্যপূর্ণ ব্যবহার আছে। এই মন্দিরের নাম ঠনঠনে কালীবাড়ি। তার মানে তোমার কাছ থেকে যে উত্তর পাওয়া গিয়েছে সেটি একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। এবারে তোমার দ্বিতীয় প্রশ্নটা আসবে। তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। বেশ, আমরা দেখে নিই আজকের প্রথম পর্বের দ্বিতীয় প্রশ্নটা তোমার জন্য কি রাখা আছে, দেখি। চা, খুচরো পয়সা, দই, এই তিনটি ছবি দেখতে পাচ্ছ। নিচে জিজ্ঞাসার চিহ্ন। একটি শব্দ খুঁজে পেতে হবে যা তিনটির সঙ্গেই কোনো না কোনোভাবে সম্পর্কিত। যায়। চাওয়ালা, পয়সাওয়ালা, দইওয়ালা। পয়সাওয়ালা কে, তুমি? খুচরো পয়সা তো পয়সা? হবে না না? খুচরো পয়সা যার কাছে আছে তাকে খুব বেশি পয়সাওয়ালা বলতে শুনিনি কাউকে। ও আচ্ছা। তুমি যদি বলো ওই উত্তরই নেব, কিন্তু একবার ভেবে দেখতে পারো। চায়ের ভার, খুচরো পয়সার ভার, দইয়ের ভার, আরেকটা মনে হচ্ছে। কিরকম ব্যাখ্যাটা কি? আর কিছু মনে পড়ছে না। চাও ভারে রাখি, খুচরো পয়সাও ভারে রাখি, দইও ভারে রাখি। তাই তো? বাহ, তুমি কি চ্যালেঞ্জ করবে? একেবারেই না। না। বেশ, আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখি। गरम चाय की प्याली हो, তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটি একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা। এরই সঙ্গে তুমি আরো 25 জোগাড় করে ফেলেছো, পৌঁছে গেছো 50-এ। 50-এ পৌঁছানো মানে প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটাবি হ্যাপি বার্থডে। তোমার এই যে নামটা, এটা অপূর্ব নাম। এই নামটি কে দিয়েছিল? নামটি বাবারই দেওয়া। এই যে বাবা নাম রাখলো, তার মানে বাবা তো তোমার কাছে একটা স্বপ্ন গচ্ছিত রাখলো। নিশ্চয়ই। তো তুমি পরবর্তীকালে বাবার সঙ্গে যে বেড়ে উঠছিলে সেই সময়কার কথা, মানে বাবার থেকে কি কি পেলে? যতটুকু আজকে যা কিছু হয়েছি সেটা কিন্তু বাবার ইন্সপিরেশনেই। একটা তুমি বলেছো যে বাবা চাকরি ছেড়ে দিলেন, আর কি সাহায্যের কথা, মানে বা একটা অন্যরকম ধাক্কার কথা তোমার মনে পড়ে? বাবা যে সময়টায় নিজে ছোটবেলায় বেড়ে উঠেছেন সেটা আমার মতো এতটা স্মুথ ছিল না। আজকে বাবা নিজে যতটা কষ্ট করেছেন সেই কারণেই হয়তো আমাকে সেই একটা ছাতার তলায় রেখেছিলেন যাতে আঁচড়গুলো আমার গায়ে না লাগে। আমার ঠাকুরদা সে সময় বাংলাদেশ থেকে এসছেন, বাবাকে সেই সময় ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন। আমি আমার ঠাকুমার কাছে গল্প শুনেছি যে বাবা যে ইঞ্জিনিয়ারিং যে বোর্ড হয় তাতে সেই ড্রয়িংগুলো করতেন, সেই একটা হ্যারিকেন বা একটা লম্ফ সরিয়ে সরিয়ে সেই সূক্ষ্ম সূক্ষ্ম আঁকাগুলো বাবা আঁকতো সেই ইঞ্জিনিয়ারিংয়ের বোর্ডের ওপর। ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার দিন যেখানে থাকতেন সেখানে চারদিকে পুকুর, সাংঘাতিক জল জমেছে। এক বুক জলে সাইকেল নিয়ে গিয়েছে, পরীক্ষা দিয়েছে, আবার সাইকেল নিয়ে পার্ট টাইম কাজ করেছে তার খরচা জোগাড় করবার জন্য, সেইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এত কষ্ট বাবা করেছে, কিন্তু সেই কষ্টের এতটুকু আঁচড় আজ অব্দি আমার গায়ে লাগেনি। সেটা বাবা কোনোদিন সেটা কি বাবা ভালো করেছে? এই যে কষ্ট দিচ্ছেন না ওকে, আপনি যেরকম ভাবে জল পেরিয়ে সাইকেল চালিয়েছেন, তোর পায়ে তো সেই জোর হলো না। না, সেটা ওর স্ট্রাগলটা আবার একটু অন্যরকম। যেমন ওর গ্র্যাজুয়েশন করার পরে আমি ওকে বলেছিলাম যে দেখো, আমি তোমাকে মাস্টার্স বলো বা যা করো করাতে পারি, ফাইন্যান্সিয়ালি সেইটুকু করিয়ে দিতে পারবো, কিন্তু আমি চাই তুমি নিজে আর্ন করো এবং নিজে করো। নট ব্রেড অ্যান্ড বাটার, সেটা আর্ন করতে হবে না, কিন্তু পড়াশোনার করে তোমাকে জোগাড় করতে হবে।
খরচা মানে ও নিজের টিউশন করতো? টিউশন করতো, সেই সব করে ও নিজের মাস্টার্সের খরচা, গ্র্যাজুয়েশনের পার্টলি খরচা, বা এই যে গান বাজনা শিখতো, বা নিজে যে একটি সেই সময় সিনথেসাইজার কিনেছিল, সেগুলো সমস্তই ওর নিজের খরচা। সেগুলো আমি তখন চাইলে ইচ্ছে করেই তখন দিইনি। বেশ, তোমার এবার দ্বিতীয় প্রশ্নটা আসছে। এটা বলতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে, তুমি 50-এ পৌঁছে যাবে। দেখে নাও তোমার প্রথম পর্বের দ্বিতীয় প্রশ্নটা কি আছে, দেখো। কি ব্রাদার, এত সকাল সকাল এই রাস্তায়? বেড়াতে বেরিয়েছিলাম, হঠাৎ। কি অদ্ভুত না, শুনলে মনটা কেমন ভালো হয়ে যায়। তাই নাকি? এটা বাইরে দাঁড়িয়ে কেন? আরে ভেতরে এসো। আরে লজ্জা কিসের? ভালো জিনিস ভালো লাগে, এ তো ভালো কথা। হে এসো এসো। কিন্তু জানা নেই, জানা নেই, শোনা নেই। জানা শোনা হতে কতক্ষণ, আমি আলাপ করিয়ে দিচ্ছি। আরে এসো এসো এসো। একেবারে হিরের টুকরো ছেলে। এই যে তোরাও এসে গেছিস। এবার আমাদের কেদার চন্দ্র আমাদের একটি ফার্স্ট ক্লাস ভজন গেয়ে শোনাবে। না, শুরু করো। ওই শুরু করো, গাও। তবে একটু আস্তের উপর কেউ, বুঝলে? আস্তে। এরপর কোন গান শুরু হতে চলেছে? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। গিয়ে কি মনে হচ্ছে এই গানটাই তো? নিশ্চিত তুমি? হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে? না, বেশ। এবার দেখে নি তোমার কাছ থেকে আজকে যে দ্বিতীয় প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে সেটি আগের মতোই ঠিক হলো নাকি এবারে ভুল হলো, দেখি। তার মানে তোমার কাছ থেকে পাওয়া উত্তরটি একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা। এই উত্তরের হাত ধরে তুমি আরো 25 পেয়ে গেছো। 25 পাওয়া মানে 25 25 50, 50 মানে বাবা মার জন্য ইচ্ছে পূরণ। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটাবি। মহুয়া, তুমি এই যে বারবার আত্মবিশ্বাসের কথা বলছো, লড়াইয়ের কথা বলছো, সেই লড়াইয়ের কোনটাকে কোনো সময় কি তোমার মনে হয়েছিল যে এইবারে আর পারা যাচ্ছে না, নাকি কখনোই মনে হয়? কোনো সময় একবার মনে হয়েছিল। তার কারণ হচ্ছে, আমি তোমাকে প্রথমেই বললাম যে এখন আমি প্রফেশনালি একজন বিজনেস পারসন। এখন আমি মাল্টিন্যাশনাল 3টে কোম্পানির ডিস্ট্রিবিউটার। এছাড়া আমার একটা ইনস্টিটিউশন আছে যেখানে নাচ, গান, অভিনয় 3টে আলাদা সেগমেন্ট শেখানো হয়। তো আমি তো কোনোদিন ভাবিনি যে আমি বিজনেস করব বলে। আমি ছোটো থেকে পড়াশোনায় খুবই ভালো ছিলাম। তো তারপরে যখন ভাবলাম জয়েন্ট এন্ট্রান্স, তখন কোথাও গিয়ে একটু নিজেই পিছিয়ে গেছিলাম যে না, আমি এন্ট্রান্সটা দেবই না। যদি আমি পেয়ে যাই তাহলে হয়তো বাবার অসুবিধা হলেও হতে পারে, তার কারণ আমার পরে আমার ভাই আছে, তাকে বড় করা, তারও একটা পড়াশোনার খরচ, যে কারণে আমি জয়েন্ট এন্ট্রান্স দিইনি। আমার ভালো লাগার বিষয় ছিল অঙ্ক, আমি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছি। তারপরে আমার বিয়ে হয়ে যায়। তখন যেন মনে হয়েছিল, যখন সবাই আমাকে বলতো যে আরে তোকে কোথায় দেখবো মনে করেছিলাম, তুই কি করলি, এরকম একটা কথা আমাকে অনেক জায়গায় শুনতে হয়েছে। ওই তখন আমার মনে হয়েছিল যে তাহলে কি সত্যিই আমি পড়াশোনা নিয়ে অনেক দূরে এগোতে পারতাম, সেটা কি আমি পারলাম না,
কিন্তু এখন আমার আর সেটা মনে হয় না, যে না, মানুষের সবার জন্যই বোধহয় এক একটা কাজের জায়গা ঠিক করাই থাকে। আমি তো আমার জায়গায় এখন প্রতিষ্ঠিত, সেখানে আমার শ্বশুর শাশুড়ি মা, আমি কোনোদিন শ্বশুর শাশুড়ি শব্দটা উচ্চারণ করি না, আমি মনে করি তারা আমার বাবা মাই। আমার শাশুড়ি মা আমাকে সবসময় বলে যে দেখ মহুয়া, সবাই তো পাহাড় হতে পারে না, কিন্তু আর 5 জনের মধ্যে থেকে তুই যদি একটা ছোট টিলাও হোস, সেটাও চেষ্টা করিস। তো এই কথাটা আমাকে এত হন্ট করে এবং এত ইন্সপিরেশন দেয়। যদিও মেয়ে নিজে পছন্দ করেছিল, আমরা তো মানে ভয় পেয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, সত্যি ও যা বাড়িতে পড়েছে, ও তো আমার মনে হয় আমাদের থেকেও। এই যে ও বলছে বারবার যে আমার নিজের বাবা মার থেকেও আপনারাও বলছেন বেশি ভালোবাসে, এই বারবার এই কথাটা শুনলে আপনাদের ভেতরে কষ্ট হয় না? কিচ্ছু না, অভিমান হয় না, দুঃখ হয় না? না, এতটুকু গর্বে বুক ফুলে যায়। আসলে যতবারই এইটা বলে ততবারই আসলে আপনারা শ্রেষ্ঠ বাবা মা হয়ে যান। তার কারণ আপনাদের সন্তান তাকে এমন শিক্ষা দিতে পেরেছেন এবং সে অন্যের কাছে এমন ভালোবাসা দাবি করতে পেরেছে যে তারা আপনাদের চেয়ে বেশি দিচ্ছে বলে মনে করছে, এবং সেটা তো আপনাদেরই জিত। বেশ, তাহলে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? দ্বিতীয় ইচ্ছে একটা শোকেস। কেন কি, ছোটবেলায় আমি পড়াশোনায় ভালো ছিলাম, তাছাড়া আমি অনেক রকম কম্পিটিশনে যেতাম, প্রোগ্রাম করতাম, অনেক প্রাইজও পেতাম। সেগুলো আমাদের বাড়িতে রাখার খুব একটা জায়গা ছিল না, একটা ট্রাঙ্ক ছিল, তার মধ্যেই রাখা থাকতো। তো একটা যদি শোকেস হয়, সেখানে আমার প্রাইজ যা আছে বেঁচে, আর সেগুলো সাজিয়ে রাখার জন্য একটা শোকেস। বাহ, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার দ্বিতীয় ইচ্ছে, আমাদের বাড়ির কাছে সারদা মঠের একটি ব্রাঞ্চ রয়েছে, সারদা মিশন সিরিটি, সেইখানে সব ছেলে মেয়েরা পড়াশুনো করতে আসে ছোট ছোট। তো আমার খুব ইচ্ছে যে এইবার দুর্গাপুজোর আগে তাদের সবার জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করা। বাহ, আমরা দ্বিতীয় পর্বে ঢুকছি। দ্বিতীয় পর্বে আমাদের প্রথম প্রশ্নটা তোমার কাছে আসছে, 25 নম্বরের প্রশ্ন। দেখি। গণেশের অনেক পরিচয়। এক তো তিনি বিঘ্ননাশক, ইহকাল বা পরকালেও যদি কোনো বাধা এসে উপস্থিত হয় তো তাঁকে স্মরণ করলে সঙ্গে সঙ্গে তা সরে যায়। উপরন্তু লেখাপড়ায় তাঁর মতো তুখর দেবতা কমই আছেন, তাঁর পাণ্ডিত্যের যেন কোনো শেষ নেই। তাই পুরাকালে গণেশের ভূমিকা ছিল লিপিকারের। এইভাবেই আমাদের এক অতি পরিচিত মহাকাব্য প্রাচীন এক ঋষি মুখে টানা বলে গিয়েছিলেন, আর গণেশ তা লিখে নিয়েছিলেন। সেই জনপ্রিয় মহাকাব্যটির নাম কি? মহাকাব্যটির নাম কি? খুবই জানা তোমার। তুমি যদি বাবা মার সঙ্গে আলোচনা করে নিতে চাও, করে নাও। सिंदूर लाल चढ़ायो अच्छा गजमुख को, चोंदिल लाल विराजे सुत गौरी हर को, हाथ लिए गुड़। রামায়ণ মহাভারত ছাড়া মহাকাব্য কি নেব তাহলে উত্তরটা? রামায়ণ মহাভারতের মধ্যে কিছু। মহাভারত, রামায়ণটাই নিন। বেশ, প্রত্যয় নিয়ে বলো যেটা বলবে। রামায়ণ গণেশ লিখেছিল, লিপিবদ্ধ করেছিল। রামায়ণ মনে হচ্ছে রামায়ণ। বেশ, একটা সাহায্য চলে গেল। তোমার সাহায্য নিয়ে তুমি জানালে রামায়ণ। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, করো চ্যালেঞ্জ। উত্তর হচ্ছে মহাভারত। ব্যাসদেব বলেছিলেন এবং গণেশ লিখেছিলেন। বেশ, একটা উত্তর পেয়েছি, একটা উত্তর চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা এবার যাচাই করতে চাইবো কোন উত্তরটি ঠিক। দেখা যাক। সেই জনপ্রিয় মহাকাব্যটির নাম মহাভারত। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা সঠিক হয়েছে, এবং দুর্ভাগ্যবশত তোমার কাছ থেকে পাওয়া উত্তরটি ভুল হয়েছে। তুমি ছিলে
50-এ, আপাতত তুমি 50-এই থাকলে, তুমি ছিলে 50-এ, চ্যালেঞ্জ করেছো, অতএব 25 আরো জোগাড় করে ফেলেছো, তুমি 75-এ পৌঁছেছো। এবার তোমার নিজস্ব প্রশ্নটি আসবে, দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন। দেখি। বিশেষ জিনিস তৈরির পদ্ধতি দেখানো হলো, এটি কি তৈরি হলো? প্রশ্ন। তো কোনো মানে বিজ্ঞাপন বিষয়ে কোনো হোর্ডিং বা সেই জাতীয় কিছু মনে হচ্ছে। হ্যাঁ, একটি জিনিস তৈরি করার পদ্ধতি দেখানো হয়েছে। ফাইনালি জিজ্ঞাসা করা সেটি লাইট, মানে এলইডি লাইট আর কি। তাহলে উত্তরটা কি হবে? নিয়ন লাইট। একবার বলেছো এলইডি, একবার বললে নিয়ন। না, এলইডি নয়, নিয়নই মনে হচ্ছে। নিয়ন লাইট। নিয়ন লাইট। যদি এটা ঠিক হয় তুমি 25 পাবে এবং তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এখনই হয়ে যাবে। আর যদি ভুল হয় তাহলে একটু অপেক্ষায় থাকতে হবে। তুমি কি চ্যালেঞ্জ করবে? না। বেশ, আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তর পেয়েছি সেই উত্তরে আমাদের মন ভরে ওরকম নিয়ন লাইট জ্বলে উঠছে কিনা। যে লাইটটা আপনারা দেখছেন সেটা হচ্ছে নিয়ন টিউব। নিয়ন লাইট বা নিয়ন আলো তোমার একেবারে সঠিক উত্তর হলো। এবং সেই সঙ্গে তুমি আরো 25 জোগাড় করেছো, ছিলে 75-এ, পৌঁছে গেলে 100-তে। 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটাবি। মহুয়া, এবার তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য 4 নম্বর প্রশ্নটিকে তোমার সামনে আনা হচ্ছে। দেখে নাও প্রশ্নটা কি আছে। নমস্কার দেবশঙ্কর বাবু, আজকে আমি একটা বিশেষ ধরনের খিচুড়ি বানাচ্ছি। অনেক রকম সবজি দিয়ে বানানো এই খিচুড়িতে আলু থাকে না, কিন্তু কচু অবশ্যই থাকে। বহুদিন ধরেই এক দেবতার প্রসাদী ভোগ হিসেবে এর প্রচলন আছে। এই খিচুড়ির নাম কি? একটি বিশেষ খিচুড়ি তৈরির পদ্ধতি দেখানো হয়েছে। এই খিচুড়ির নাম কি? আমি একটা খিচুড়ির নাম জানি, ভুনি খিচুড়ি। আর আমি সেরকম কোনো খিচুড়ির নাম জানি না। একটা তো দেবতার ভোগের খিচুড়ি আর একটা ভুনি বা ভুনা খিচুড়ি। এত মশলা টশলা বা সবজি দেওয়া হচ্ছে, ভুনা খিচুড়িই মনে হচ্ছে। তাহলে ভুনা খিচুড়ি। হ্যাঁ। বেশ, নেব উত্তরটা? নিন, আমি আর কোনো খিচুড়ির নামই জানি না। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি
তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, আমারও ওই একই অবস্থা, ভুনি খিচুড়ি মনে হচ্ছে। বেশ, তোমার এই উত্তরটা নিয়েছি, ও চ্যালেঞ্জ করেনি। এবার দেখে নি তোমার কাছে যে উত্তর পাওয়া গেল তা থেকে 25 নম্বর জোগাড় হলো কিনা, দেখি। এই খিচুড়িটি জগন্নাথ দেবকে ভোগ হিসেবে দেওয়া হয়, তাই এটির নাম জগা খিচুড়ি। সব রকম সবজি দিয়ে একটু ঘেঁটে দেওয়া, চাল ডাল, আর সেই কারণে যখনই কেউ ভুল করে তখনই আমরা বলি না ব্যাপারটা জগা খিচুড়ি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কথাটার উৎপত্তি হয়েছে, এবং যেহেতু জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রসাদ হিসেবে আমরা এটা নিবেদন করি, তাই এটার নাম জগা খিচুড়ি। তো আপাতত একটু জগা খিচুড়ি হয়ে গেল ব্যাপারটা। একদমই। বেশ, এই যাত্রায় তোমার উত্তরটা ভুল হলো। তোমার কাছে যাব, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে, তৃতীয় ইচ্ছেটা কি? তৃতীয় ইচ্ছে, বাবার অনেক বইপত্র রয়েছে এবং তাতে আমিও আরও অনেক কিছু বইপত্র কিনে কিনে যোগ করেছি, কিন্তু সেইগুলো বাড়িতে বিভিন্ন ঘরে খুব আগোছালোভাবে থাকে। তো মা সবসময় চিৎকার করে, তো বইগুলোকে একটু গুছিয়ে রাখলে মায়ের একটু সুবিধা হয়। তো সেই জন্য মায়ের জন্য আর বাবা দুজনের জন্যই আমার একটা বইয়ের আলমারি হলে খুব ভালো হয়। বেশ, এই যে ওর ভেতরে একটা যে সাত্ত্বিক ব্যাপার আছে, ধর্ম বলুন, সংস্কৃতি বলুন, আপনাদের কখনো ভয় হয় না যে ছেলে একটু সংসার ত্যাগী হয়ে যায়? এক্স্যাক্টলি, এই পয়েন্টটা একটু মাঝে মধ্যে জানতে চাইছি। আমাদের একটাই এক্সপেকটেশন, যেমন আমরা দুজন হাম দো হামারে দো, তো দো আর হচ্ছে না। বলেছেন বৃথা, কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে, এ হচ্ছে সেই কাতর বাবার আবেদন। হ্যাঁ, তেমন কিছু না। না, কাতর পিতার আবেদনের প্রতি কাতর পুত্রের আবেদন, এখনো অবধি আমি সেরকম কিছু চিন্তা করিনি বা ঠিক করিনি আর কি। না, তোমার কি মনে হয় এই চিন্তাটা একদিন না একদিন মাথায় আসবেই? যত না আসে তত মঙ্গল। কি কারণে তোমার এরকম অভিজ্ঞতা হলো? আমরা তো একটু খ্যাপাটে বা পাগল মতো, সুতরাং আমার মনে হয় পাগলের সঙ্গে তাল দেওয়াটা খুব একটা সহজ কাজ নয়। আর আমি একটু স্বাধীন চেতাও বটে, মানে হুট করে এখানে চলে গেলাম, ওখানে ঘুরতে গেলাম, তো আমার স্বাধীনতা একটা খণ্ডিত হবে, এটা আমার একটা খুব বড় একটা। আমরা সবাই পরাধীনই বলছো তুমি? তুমি বারবার নিজেকে পাগল বলেছো। আমরা জানি যে সামনে অনেক পাগলিনী আছেন যারা তোমাকে দেখছেন, এবং তুমি সুদর্শন, অতএব তারা কিন্তু তাদের পাগলামি এখন বাড়াচ্ছে না। তুমি সাবধানে থেকো। আচ্ছা, বেশ বেশ, কিন্তু আপাতত তুমি সাবধানী হও না। এখন একটি প্রশ্ন আসবে, তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি 125-এ পৌঁছবে। তোমার চতুর্থ প্রশ্ন, সেটি কেমনতর, এটা মন দিয়ে দেখো। এই যে ওপরে তিনটি ছবি দেখছি, ইনফরমেশন দেওয়া আছে, দরজা, মা দুর্গা, রাশিচক্র, নিচে জিজ্ঞাসার চিহ্ন। একইভাবে আমরা খুঁজতে চাইব একটি শব্দ, যে শব্দ তিনটির সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত। হ্যাঁ, বলবো। বলো। সিংহ দরজা, মা দুর্গা আর বাহন সিংহ, এবং রাশিচক্রে সিংহ রাশি। তোমার কোন রাশি? এটা খেয়াল নেই ঠিক, চাপরাশি হবে হয়তো, বা সারাশিও হতে পারে। বেশ, আমরা দুটোর কোনোটাই তোমাকে ওই রূপে দেখতে চাই না। তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল, তুমি এটাকেই কি নিশ্চিত বলে বলছো? তার মানে সিংহ শব্দটি তুমি আমাদের জুগিয়ে দিতে চাও উত্তর হিসেবে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? সিংহই। বেশ, আমরা এবার যাচাই করি তোমার এই শব্দটি ঠিক হলো না ভুল হলো, দেখি। খিড়কি থেকে সিংহ দুয়ার, মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই, ज़्यादा ना बोलूं बस ये पूछूं, What's your राशि, ये तो बता दो ना, What's your राशि, दिखते ना बता। প্রায় সিংহের মতো বিক্রমে একটি সঠিক উত্তর দিয়েছো তুমি। 100 থেকে তুমি পৌঁছে গেলে 125-এ। বেশ,
মহুয়া, তুমি দুটি জিনিস করতে পারো। এক হচ্ছে তুমি 50-এ আছো, একটি ম্যাজিক প্রশ্ন আমার কাছে চেয়ে একদম 50 নিয়ে 2 নম্বর ইচ্ছে পূর্ণ করে ফেলতে পারো, অথবা তুমি সাধারণ প্রশ্নের উত্তর ধরে যেতে পারো। কোনটা করতে চাইবে? নেই তাহলে একটা। মাঝে মাঝে এরকম রিস্ক নিতে হয় খানিকটা এগিয়ে যাওয়ার জন্য। বেশ, তোমার ম্যাজিক প্রশ্নটি তোমার সামনে আমরা আনছি, দেখি। একটা তো হনলুলু বললো, চারটে জায়গা বলেছে। মিসিসিপি, পারবো না, মাথায় আসছে না এখন। একদম শুরুতে গানটা মনে আছে, একদম শুরুটা। হাওয়াই। একটা তুমি পেয়েছো বলছো হনলুলু, হনলুলু, একটা বলছো হাওয়াই, আর চীন বা বালি, এই দুটোর জায়গার মধ্যে কোনো একটা জায়গার কিছু একটা বলছিল। তাহলে একটা বলছো হাওয়াই, একটা বলছো হনলুলু, একটা বলছো চীন, আর একটা কি? না না, পারছি না, আসছে না মাথায়। বেশ, আপাতত এই তিনটে তোমার কাছ থেকে পাওয়া গেছে ধরে নিচ্ছি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বুঝতে পারছি না, আমি একটু কনফিউজড হয়ে আছি 2-3টে নামের মধ্যে। আমার ধারণা যে তুমি যদি নিশ্চিত না হও তাহলে চ্যালেঞ্জ না করাই উচিত। তাহলে করবো না। বেশ, আমরা 4টে জায়গার নাম জানতে চেয়েছিলাম তোমার কাছ থেকে, 2 বা 3টে পাওয়া গিয়েছে, 4টে পাওয়া গেল না। অতএব আমরা ওটাও দেখতে চাইবো যে অন্তত যে 3টে তুমি বলেছো তার মধ্যে সবকটাই ঠিক হয়েছে, একটির জন্য আমরা আটকে গেলাম নাকি ওর মধ্যেও কিছু গলদ ছিল। আমরা দেখি আসল উত্তরটা কি, অর্থাৎ 4টি জায়গার নাম কি। হাওয়াই, হনলুলু, হংকং, মোম্বাসা। তাই এই যাত্রায় তোমার উত্তর জাদু প্রশ্নের ভুল হলো। শায়ক, তোমার 5 নম্বর প্রশ্ন আসছে, তুমি আছো 125-এ। আমরা দেখে নিই তোমার 5 নম্বর প্রশ্নটা কি আছে। ভূস্বর্গ কাশ্মীরে অবস্থিত বাগানগুলির মধ্যে এটি অন্যতম। শ্রীনগরের অসাধারণ এই বাগানটির নাম চেসমে শাহী। চেসমে শব্দের অর্থ বসন্ত। মনোরম এই বাগানে যেন চির বসন্তই বিরাজমান। ইতিহাস বলে চেসমে শাহী হল বড় ছেলে দারাসিকোকে দেওয়া শাহজাহানের উপহার। বিখ্যাত এই বাগানে রয়েছে একটি ঝর্ণা। এই ঝর্ণার জল একসঙ্গে পবিত্র এবং এটি স্বাস্থ্যকরও। শোনা যায় বেগম মুমতাজ একবার অসুস্থ হয়ে পড়লে এই ঝর্ণার জল পান করেই সুস্থ হন।
চশমে শাহী ছাড়াও শ্রীনগরের আরও কয়েকটি বাগান যেমন শালিমার বাগ বা নিসাত গার্ডেন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা। শ্রীনগরের এই বাগানগুলিকে একসঙ্গে কি নামে ডাকা হয়? শ্রীনগরের এই বাগানগুলিকে একসঙ্গে একটি নামে ডাকা হয়, সেই নামটি কি? শাহিবাগ, শাহি বাগিচা, কোনটা নেব? কি আমি কনফিউজ, ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিনা সেটাও ভাবছি। দাও, এবার উত্তর দাও। ভ্যালি অফ ফ্লাওয়ার্সই থাক। বেশ, তোমার এই উত্তরটাই নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? অ্যাকচুয়ালি মুঘল গার্ডেনটা আলাদা করেই একটা নাকি চারটেকেই একসাথে বলে, সেটাই নিয়ে একটু কনফিউশন হচ্ছে। যদি তুমি এটা পারো, তুমি 50 থেকে 25 পেয়ে 75-এ পৌঁছে যাবে। এরপরে যে সাধারণ প্রশ্নটি করা হবে তাতে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হবে। করে দিই চ্যালেঞ্জ? দাও চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ করেই দিই। তুমি যে চ্যালেঞ্জ করে কোন উত্তরটা দিতে চাইছো? মুঘল গার্ডেন্স। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি তোমার এই উত্তরের হাত ধরে তুমি আর 25 জোগাড় করতে পারলে নাকি আরো পিছিয়ে গেলে। আর তুমি যে উত্তরটা দিয়েছো সেটারই বা কি হলো? অর্থাৎ তোমার তৃতীয় ইচ্ছে পূরণ এখনই হলো নাকি তোমাকে এইবার একটু অপেক্ষায় থাকতে হবে? দেখা যাক উত্তরটা কার ঠিক হলো। শ্রীনগরের এই বাগানগুলিকে একসঙ্গে মুঘল গার্ডেন নামে ডাকা হয়। জানলাম খোদা জানে যে কোনটা আসল উত্তর, এবং এই মুহূর্তে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে চ্যালেঞ্জ করে সেটি একেবারে সঠিক উত্তর হয়েছে। দুর্ভাগ্যবশত তোমার উত্তরটি ভুল হয়েছে। তুমি চ্যালেঞ্জ করে 25 পেলে, তুমি পৌঁছলে 75-এ। এবার তোমার সামনে একটি সাধারণ প্রশ্ন আসবে, এটা বলতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হবে। বেশ ভালো করে তোমার এই প্রশ্নটি দেখো, 25 নম্বরের প্রশ্ন দেখে নি। নমস্কার। আপাত দৃষ্টিতে এই দুটো গাছ দেখতে একই রকম হলেও গাছ দুটো কিন্তু আলাদা। আমি দেখাচ্ছি। এটা নিশ্চয়ই চিনতে পারছেন যে এটা কি গাছ? এটা হলুদ গাছ। প্রায় সব রান্নাতেই আমরা হলুদ ব্যবহার করে থাকি। ঠিক এরকমই দেখতে পাশের যে আর একটা গাছ আছে সেই গাছটা তুলে দেখি, ওটা কি গাছ? এটা বিভিন্ন রান্নায় কাজে লাগে। স্বাদে একটু টক টক, চাটনিতে লাগে, চপ তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে। এবার ভালো করে দেখে বলুন তো এই জিনিসটা কি? মনে হচ্ছে আমাদা। আমাদা? নিশ্চিত তুমি? হ্যাঁ নিশ্চিত। নিলাম তোমার উত্তরটা। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, আমরা এবার দেখে নিই যদি এই প্রশ্নের উত্তর ঠিক হয় তাহলে 100-তে পৌঁছবে, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হবে। দেখি। এই যে জিনিসটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, প্রকৃতপক্ষে এটা এক ধরনের আদা, কিন্তু এর বিশেষত্ব হলো এই আদা থেকে কাঁচা আমের গন্ধ বেরোয়, সেই জন্য এটাকে আমরা বলি আমাদা। বেশ, উত্তরটা একেবারে সঠিক উত্তর মহুয়া। এবং 75 থেকে তুমি পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে মা বাবার জন্য ইচ্ছে পূরণ। এই যে ইচ্ছে পূরণের এই সামগ্রীটির সামনে দাঁড়িয়ে তাহলে আমরা 2 লাইন যেটা তোমার বলতে ইচ্ছা হয় বাবা মার উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে বলো। রবি ঠাকুরকে স্মরণ করেই বলি। বেশ। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে সেও নহি নহি, যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি মোর পরিচয়
আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। বাহ, তুমি চিত্রাঙ্গদার মতো শক্তিশালী আরো হও। ধন্যবাদ। এই যে তুমি শ্বশুর বাড়ির কথা বললে, তোমার মনের মানুষকে খুঁজে পেলে, যেদিন খুঁজে পেলে বুঝতে পারলে প্রথমে সে বাবা মাকে বলেছিলে নাকি না ভয় করেছিল? বাপরে, তাই কখনো বলে? কেন? ছোটবেলা থেকে তো মোটামুটি ওই গার্লস স্কুলেই পড়তাম, গার্লস কলেজ, সেরকম খুব এডুকেশন ব্যাপারটা খুব একটা স্বাদই পাইনি কোনোদিন। বাবার একটা সাইকেল ছিল, সেই সাইকেলের পিছনে ক্যারিয়ারে আমাকে বসিয়ে নিয়ে স্কুল যেত। ফোল্ডিং ছাতাও ছিল না, একটা লম্বা কালো ছাতা, তার সেই এরকম সেই বাঁটওয়ালা, সেটাকে নিয়ে হাতে এরকম বসতে হতো। মানে একা ছাড়তো না আর কি? একা ছাড়তো না। স্কুল যেই ছুটি হতো ঠাকুরকে ডাকতাম মনে মনে, ভগবান আজকে যেন বাবা না নিতে আসে, আজকে যেন বাবা না নিতে আসে। ঠিক বেরিয়ে দেখবো বাবা দাঁড়িয়ে আছে, সব বন্ধুরা একসঙ্গে মজা করে যাচ্ছে, এ করছে। আমার ভাগ্যে নেই। খুবই শাসনে ছিলে বাবার, মানে শাসনে মানে নজরে। শাসন যেই হলো ফাঁকও আর কি, বেরিয়েও গেল। নিজের মনের মানুষকে নিজেই খুঁজেছি, কিন্তু বাবা মা দুজনেই একদমই মানে এক বাক্যেই মেনে নিয়েছিলেন। কিন্তু মা যেটা তখন বললেন যে ভয় পেয়েছিল আমাকে তারা মেনে নিতে পারবে কিনা, তো সেই ধারণা তো একদমই এখন পাল্টে গেছে। মানে তোমার মনেই হয়েছিল যে বাবা মা খুশি হবেন? হ্যাঁ, সেটুকু বিশ্বাস ছিল বাবা মায়ের উপর। বাহ। সায়ক, এইবারে তোমার একটি প্রশ্ন আসবে, এই প্রশ্নটির উত্তর দিলেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে। তাই আমরা একটা পাগলের আখড়া বসাতে চাই, কিন্তু প্রশ্নটাকে দেখব সামনে। दिल की जो बातें हैं, बातें जो दिल की हैं, दिल ही में रखना पिया। लब तो ना खोलूं मैं, खोलूं ना लब तो पर आँखों से सब कह दिया। पिया बोले, पिया बोले, क्या ये बोले जानू ना। जिया डोले, हौले हौले, क्यों ये डोले जानू ना। আলো আলো রং চমকানো চাল ধুয়ে যায়, চেনা শোনা বমি জানা শোনা হাত ছুঁয়ে যায়, ধীরে ধীরে ঘুম ধীরে ধীরে গান ডেকে যায়, কিছু কিছু রাত কিছু কিছু তার ডেকে যায়। আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে তখন সেই টেলিফোন। পরনে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। হ্যাঁ, মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। फूलों की रंग से दिल की कलम से तुझको लिखी रोज पाई, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताई। तेरे ही सपने लेकर के सोया, तेरे ही यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा हूँ जैसे कि माला में धागा। हाँ, बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार, लेना होगा जन्म हमें कई कई बार, कई कई बार, कई कई बार। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। এবার আসবে সায়কের প্রশ্ন। 4টে গান গেয়েছি, তো এই 4টি গানে
দুজন কম্পোজার আছেন, সেই দুজন কম্পোজারের নাম কি? প্রথম যে গান দুটি ছিল দুজন কম্পোজারের, শান্তনু মৈত্র এবং এস.ডি. বর্মন। একদম ঠিক। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি আরো 25 জোগাড় করে ফেলেছো এবং পৌঁছে গেছো তোমার কাঙ্ক্ষিত 150-তে। 150-তে পৌঁছানো মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। মহুয়া, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে, তৃতীয় ইচ্ছেটা কি? মায়ের যেহেতু অনেকটাই সময় কাটে ঠাকুর ঘর ঠাকুর দেবতা নিয়ে, তো মায়ের একটা সিংহাসনের উপরে রাধাকৃষ্ণের মূর্তি, এটা আমার তৃতীয় ইচ্ছে। এটা তোমার তৃতীয় ইচ্ছে। এই জন্য তোমার হাতে আছে একটি প্রশ্ন, তাই দিয়ে তুমি পৌঁছতে পারবে 125-এ। এরপর ওর একটি জাদু প্রশ্ন বাকি আছে, সেটাকে চ্যালেঞ্জ করে তুমি এই ইচ্ছে পূরণ করতে পারো। আচ্ছা বেশ, আমরা দেখে নিই মহুয়া তোমার জন্য আজকের শেষ প্রশ্নটি কি আছে। মাটির নিচে পাওয়া কিছু ধ্বংসাবশেষ আজও মনে করিয়ে দেয় সেদিনের কথা, যেদিন অত্যাচারী নন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হয়েছিলেন। এই পাটলিপুত্রই ছিল তার রাজধানী। মুঘল যুগে স্থাপিত শের শাহী মসজিদ আজও স্মৃতি বহন করে নিয়ে চলেছে আফগান বিদ্রোহী শের শাহ সুরির। ইতিহাসের বহু নিদর্শনের সাক্ষী পাটলিপুত্রের বর্তমান নাম কি? পাটলিপুত্রের বর্তমান নাম কি? এই নামটা তো আমরা ইতিহাসে পেয়েছি, বলেওছি, কিন্তু একটা পরিচিত নাম আছে এখনকার। এটা জানি। তোমার একটা সাহায্য এখনো বাকি আছে, মার সাহায্য নিতে পারো, বাবার সাহায্য নিতে পারো। মাটির নিচে পাওয়া কিছু ধ্বংসাবশেষ আজও মনে করিয়ে দেয় সেদিনের কথা, যেদিন অত্যাচারী নন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হয়েছিলেন। এই পাটলিপুত্রই ছিল তার রাজধানী। ইতিহাসের বহু নিদর্শনের সাক্ষী পাটলিপুত্রের বর্তমান নাম কি? নামটা তুমি অনেকবার বলো নিশ্চয়ই, কিন্তু সেই যে পাটলিপুত্রের নাম সেটা হয়তো জানা নেই, বা অথবা জানলেও এই মুহূর্তে মনে পড়ছে না। তোমার কিছু মনে পড়ছে? কোন উত্তরটা বলবে? আমার মনে হচ্ছিল মগধ নালে দিল্লি। বাবা বলছো পাটনা। পাটনা পাটনা। বাবার সাহায্য নিয়ে তুমি বলছো পাটনা। যদি এই প্রশ্নের উত্তর ঠিক হয় তাহলে তুমি পৌঁছবে 125-এ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। এবার দেখে নি তোমার এই পাটনা উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখি। সেদিনের পাটলিপুত্র আজকের নাম পাটনা। পাটনা বিহার রাজ্যের রাজধানী। তার মানে বাবার সাহায্য নিয়ে তুমি যে উত্তর দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। তুমি রইলে 125-এ। তোমার আজকের খেলার শেষ প্রশ্ন, তোমার জাদু প্রশ্ন, যেটাকে এতক্ষণে সংরক্ষিত রেখেছিলে তুমি, এবার সেই প্রশ্নটিকে তোমার সামনে দেয়া হবে। তোমার কাছে জানতে চাওয়া হবে তোমার চতুর্থ ইচ্ছেটা কি? চতুর্থ ইচ্ছে একটা মাইক্রো ওভেন, কেননা সবসময় হয়তো মায়ের পক্ষে গ্যাস মানে জ্বালিয়ে গরম করা একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়, বা বাবারও কোলেস্টেরলের কারণে অনেক রকম ভাজাভুজি খাওয়া মানা, তো সেই ক্ষেত্রে মাইক্রো ওভেন হলে দুজনেরই একটু সুবিধা হয়, সেই কারণে। বাহ, আমরা দেখে নিই আজকের তোমার জাদু প্রশ্নটা কি আছে। এটি ছিল সংস্কৃত ধাতুরূপ মনে রাখার একটি ফর্মুলা।
শব্দরূপগুলো ছিল আরেক প্রস্থ ঝামেলা। বিশেষত ওই গৌ শব্দরূপটা আমার কিছুতেই মনে থাকতো না। মাস্টার মশাইদের সামনে খুব স্পিডে বলে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করতাম। গৌ গাবৌ গাব, গাম গাবৌ গাহ, গবা গভ্যাম গভি, গোহ গব গবাম। তারপর স্পিডে একেবারে লাগ গবগব তাক গবগব বলে চালিয়ে দিতাম। সংস্কৃতটা মন দিয়ে পড়িনি বলে এখন খুব দুঃখ হয়, কারণ সংস্কৃত গ্রামার হলো ওয়ান অফ দ্য মোস্ট সায়েন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড। যেমন ধরুন, বিদ শব্দটি মানে হচ্ছে জ্ঞান বা জানা, বিদ্যমান মানে যে নিজেকে জানান দেয়, ভাষাবিদ মানে যে ভাষা সম্পর্কে জানে। বিদ শব্দটি থেকে বিদ্যা এবং বেদ এই দুটি শব্দ এসেছে। বিদ্যা মানে হলো আমি যা জানি, মানে ইন্ডিভিজুয়াল নলেজ। বেদ মানে কি? মধুজাটা আসেন এরকম প্রশ্ন আমাদের দেন, সবটা বলে উনি জানতে চেয়েছেন বেদ মানে কি। নিজেকে জানার যে বিদ্যা, আত্মবিদ্যা, সেটা বেদ। আত্মানাং বৃদ্ধি, সেই রকমই আর কি। বেশ, তোমার এই উত্তরটাই তাহলে নিলাম। তুমি আছো 150-তে, যদি এটা ঠিক হয় পৌঁছে যাবে 200-তে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করতে গেলে বেদের অর্থ শুধু জ্ঞান, এটা আমি একদম জানি। আমরা যখন একটু আগে শুনছিলাম তখন কিন্তু মধুজাটা বলেছিলেন বিদ্যা এবং বেদ দুটি শব্দ ব্যবহার করেছিলেন। বিদ্যার মানে কিন্তু বলেছিলেন জ্ঞান। আচ্ছা, নিজস্ব জ্ঞান। বেদ মানে জ্ঞান, এটাই জানতাম। তাহলে চ্যালেঞ্জ করব না। বেশ, তুমি চ্যালেঞ্জ করছো না, ওর কাছ থেকে একটা উত্তর পেয়েছি, তুমি কি সেটাই দেবে নাকি? হ্যাঁ, আত্মজ্ঞান বা আত্মবিদ্যা একই। বেশ, তোমার এই উত্তর নিলাম। এবার দেখে নি তোমার কাছ থেকে যে একটা উত্তর পাওয়া গিয়েছে, মধুজাটা আমাদেরকে সেই উত্তরই দিচ্ছেন নাকি ওনার কাছে মজুত আছে আরো কোনো জ্ঞান। দেখি। বেদ মানে হলো কালেকটিভ নলেজ বা অনেকে মিলে অর্জিত জ্ঞান। সুতরাং বিদ্যা মানে হলো আমি যা জানি, আর বেদ মানে হলো আমরা যা জানি। মানে উত্তরটার খুব কাছে এসে একটু ভুল করলে আর কি, তুমি নিজেতে আটকে রইলে। আসলে বেদের ওইখানেই জোর, যা অনেকে মিলে। এ যাত্রায় তোমার উত্তরটা ভুল হয়েছে। তাই তোমার নাম্বার রইল 150 আর তুমি 125। তাই আজকের বিজয়ী তুমি হলে। এসো, আমাদের সেই বেদ চর্চা অন্যরকম ভাবে আজকের মতো করে শেষ করি। সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করেই বাঁচে। আর এই শাড়িটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা বিশেষ একটি শাড়ি তোমার মায়ের জন্য। এটা হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে 2 নাইট 3 ডেজ একটা ফ্রি স্টে তোমাদের জন্য। আর এটা কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে একটা হেলথ গিফট তোমার মা বাবার জন্য। সবকিছু শেষে আমাদের একটি বিশেষ ইচ্ছে পূরণ থাকে। সেই ইচ্ছে পূরণ আজকের বিজয়ী করবে সায়ক। সায়ক আমাদের হয়ে পৌঁছে যাবে এমন মানুষের কাছে যিনি এই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষায় আছেন। সায়ক, তোমার উপর সেই দায়িত্ব দেওয়া হবে। নিশ্চয়ই। জি বাংলা বিমলা দেবীকে সম্মান জানাচ্ছে সায়কের মাধ্যমে। এই বয়সে একজন মানুষ এইভাবে যে অক্লান্ত পরিশ্রম করতে পারেন, সেটা আমাদের কাছেও একটা শেখবার বিষয়। সেই কারণেই আমি আজকে বিমলা দিদার বাড়িতে যাব এবং তাকে মনে করিয়ে দিতে চাই যে তার পাশে, তার এই যুদ্ধে তিনি একা নন, তার এই নাতিও তার সঙ্গে রয়েছে। তাই দুর্গাপুজোর সময় তুমি এই শাড়িটা পরবে। এই শাড়িটা পরে এই যে তোমার নতুন নাতি, সেই নাতির সঙ্গে আমরা একসঙ্গে ঠাকুর দেখতে যাবো। তোমার জন্য এখানে হেলথ ড্রিঙ্কস রয়েছে। এবার থেকে সকালবেলা বিকালবেলা চা বেশি খাওয়া যাবে না, তার বদলে হেলথ ড্রিঙ্কস খেতে হবে। আর চা খেলে কিন্তু কালো হয়ে যাবে, তখন কিন্তু দুর্গাপুজোয় ঘুরতে নিয়ে গেলে কিন্তু আর অন্য কেউ তাকিয়ে দেখবে না। বিমলা দিদার সঙ্গে দেখা করে আসলাম, একটা অন্যরকম অভিজ্ঞতা। নিজের দিদাকে অনেক দিন আগে হারিয়েছি, সেই অভাবটা আজকে সত্যিই পূরণ হলো। জি বাংলা হ্যাপি পেরেন্টস ডের মঞ্চ থেকে বিমলা দেবীর ইচ্ছা পূরণ করে সায়ক আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।